জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া, চান দীর্ঘ সিরিয়াল আর রেশনিং পদ্ধতি থেকে মুক্তি। 20 টাকাই বাড়তি হয়, তাহলে আমি এই রাত চারটার সময় আসবো কেন? এত দাম বাড়ানোর পরও সেই আপনার 5টা 6টার সময় আপনাদের লাইনে দাঁড়াই আমার 2000 টাকার তেল শেষ। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও এক শিশুর মৃত্যু, কাল থেকে সারা দেশে হাম ও রুবেলার টিকাদান শুরু। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান, ভোর পর্যন্ত চলে কার্যক্রম, সোমবার ঘোষিত হবে তালিকা। সবার কথা শুনলাম, এখন 9 মধ্যে 35 করতে হতো, বিরাট। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, নমিনেশন বিষয়েও আমরা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করে আমরা মনোনয়ন ঠিক করতেছি। দিন তারিখ চূড়ান্ত না হলেও ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ঘিরে পাকিস্তানের জোরালো প্রস্তুতি। ইসলামাবাদ থেকে 9 দিন বন্ধ থাকবে দূরপাল্লার বাস। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি, শিরোনামগুলো শুনছি। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম 1 লাফে অনেকটাই বাড়িয়েছে সরকার। রোববার থেকে কার্যকর হওয়া নতুন দামে অকটেন লিটার প্রতি 140, পেট্রোল 135, ডিজেল 115, কেরোসিন 130 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম্পগুলোয় যে গ্রাহক ভোগান্তির চিরচেনা চিত্র সেটি কাটেনি। রাতভর অপেক্ষার পর সকালে নতুন দামে তেল কিনছেন চালকরা। ফুয়েল পাস দেখিয়ে আগে যেখানে 1000 টাকায় 10 লিটার তেল পাওয়া যেত, সেখানে আজ দিতে হচ্ছে 1400 টাকা, অথচ ট্যাঙ্ক ফুল হচ্ছে না। আবার সরবরাহ না থাকায় অনেক পাম্পই বন্ধ। পাম্প মালিকরা বলছেন সরবরাহ ঠিক থাকলে আজ থেকে দীর্ঘ অপেক্ষা কমতে পারে। আর বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবেই সরকার নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে। ভোক্তাদের আশঙ্কা, এই বাড়তি দাম শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয়, নিত্যপণ্যের বাজারেও। জ্বালানি তেলের ব্যাপারে খোঁজ খবর রাখছেন সহকর্মীরা, ঢাকা এবং ঢাকার বাইরে আছেন তারা। শুরুতেই আমরা যাচ্ছি আসাদকেটে, আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। আপনি এখন যে পাম্পের সামনে আছেন সবুজ, দেখতে পাচ্ছি এখানেও মানুষের ভিড়। নতুন করে যে দাম কার্যকর করা হলো আজ থেকে, তাতে করে এই ভিড়ের উপরে কোনো প্রভাব পড়েছে কিনা, কি মনে হয়? বৃষ্টি এখন পর্যন্ত একটুকুও প্রভাব পড়ার মতো চিত্র আমরা দেখিনি। আগে যেই রকম চিত্র দেখেছি গত 1 মাস ধরে তেলের জন্য যেই হাহাকার, আজকেও ঠিক একই রকম হাহাকার। আমি যদি আসাদগেটের এই পাম্পের কথা বলি, সোনার বাংলা সার্ভিস স্টেশন, সেটি গতকালকে রাত 10টার দিকে পর্যন্ত তেল দেয়া হয়েছে। তারপর থেকে তেল এখানে তাদের যে মজুদ, সেই মজুদ শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকেই লাইনে যারা ছিল তারা 10টা থেকেই অপেক্ষা করছেন, এবং এই লাইন কত দূর গেছে সেটি মানে যারা লাইনে দাঁড়িয়েছেন তারাও নির্দিষ্ট করে বলতে পারছিলেন না। লাইনের শুরু আছে, শেষটা কোথায় কেউ জানেন না, এরকম একটি অবস্থা। এবং তারা যেটি বলছেন যে তেলের দাম বাড়িয়েছে, সেটি তারা স্বাভাবিকভাবেই নিচ্ছেন, যেহেতু তেলের একটা সংকট রয়েছে সারা বিশ্বেই, এবং এটির প্রভাব, তেলের দাম যে বেড়েছে সেটির প্রভাব সারা বিশ্বেই পড়েছে। বাংলাদেশেও এর দাম বেড়েছে, সেটি স্বাভাবিকভাবেই নিচ্ছেন। যদিও এর ফলে মুদ্রাস্ফীতিতে এক ধরনের প্রভাবের শঙ্কা করছেন, সেটিও তারা মেনে নিচ্ছেন। কিন্তু তারপরেও যে হাহাকার চলছে, সেই হাহাকারটা যদি থামে, সেই রকম একটি তারা প্রত্যাশা করছেন। কিন্তু চিত্রের আসলে কোনো পরিবর্তন নেই। এখানে কিছুক্ষণ আগে তেলের একটি লরি, যেটি থেকে ডিপো থেকে মূলত তেল সরবরাহ হয়, সেটি এইমাত্র ঢুকেছে, এবং এরপরে এখন হয়তো কিছুক্ষণের মধ্যে তেলের এখানে যারা লাইনে কালকে রাত 10টা থেকে দাঁড়িয়ে আছেন তাদেরকে তেল দেয়া শুরু হবে। এবং এখানে পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন, যে তারা বলছেন যে তেলের যে স্বাভাবিক সরবরাহ ডিপো থেকে, সেটি যদি স্বাভাবিক হয় তাহলে হয়তো কিছুটা প্রভাব পড়তে পারে। কারণ তারা বলছেন যে প্রত্যেক দিন আগে যেটি হতো যে 2 গাড়ি বা 3 গাড়ি, এক একটি গাড়িতে থাকে 13,500 লিটার করে তেল, এটি যদি 2 বা 3 গাড়ি পর্যন্ত দেয়া হয় তাহলে তাদের যে স্বাভাবিক দিনের চাহিদা সেটি ফুলফিল হয়। কিন্তু দেয়া হচ্ছে একটি করে গাড়ি। আমি এটির বিপরীত পাশে আরেকটি পাম্প রয়েছে, তালুকদার
ফিলিং স্টেশন, সেটিতে দেখা গেছে সেটিতে এখন পর্যন্ত গাড়ি আসেনি। সেটি তারা কালকে রাত 4টা পর্যন্ত তেল দিয়েছে, তারপরে তাদের যে মজুদ সেটি শেষ হয়ে গেছে। আজকে তাদের গাড়ি কখন আসবে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেন না। সেখানে একটি সাইনবোর্ড লেখা দেখেছি যে সন্ধ্যা 6টার দিক থেকে তাদের তেল দেওয়া শুরু হবে। এইরকম চিত্র কিন্তু রয়েছে। আবার কিছু কিছু পাম্প আমরা সকাল থেকে পরিবাগ, বিজয় সরণির যেটি ট্রাস্ট ফিলিং স্টেশন, সেই জায়গায় দেখেছি যে তেল দেয়া সরবরাহ করা বন্ধ হয়নি। অর্থাৎ কিছু কিছু পাম্পে যেগুলোতে রয়েছে সেখানে সরবরাহ বেশি দেয়া হচ্ছে, 2 গাড়ি 3 গাড়ি পর্যন্ত দেয়া হচ্ছে। আবার কিছু কিছু পাম্পে দেখা গেছে 1 গাড়ি সর্বোচ্চ দেয়া হচ্ছে। সেক্ষেত্রে এই যে সংকট, সেই সংকটটি আসলে কাটছে না। সরবরাহ যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত তেলের দাম বাড়ানোর পরেও যে এটির উপর প্রভাব পড়বে সেরকম কিছু আসলে বলা যাচ্ছে না। তবে মজুদের যে এক ধরনের প্রবণতা ছিল আগে দাম দাঁড়াবে এমন সংখ্যা থেকে, সেই জায়গা থেকে এখন যেহেতু দাম বাড়িয়েছে সেক্ষেত্রে মজুদের যে জায়গাটি সেটি এখন আর নতুন করে হবে না। সেক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে, এরকম যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ সবুজ। আমরা এবারে যাব রংপুরে। সহকর্মী সরকার মাজহারুল মান্নান অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। রংপুরে বেশ কিছুদিন যাবত এই সংকট তো আছে, এর পাশাপাশি অনেকগুলো ফিলিং স্টেশনও তো বন্ধ হয়ে গিয়েছিল মাজহার। এখন যেহেতু তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং সরবরাহ আগের থেকে একটু স্বাভাবিক করার চেষ্টা চলছে, কি চিত্র দেখছেন জানাবেন। বৃষ্টি কতটুকু প্রভাব পড়লো বা পড়লো না সেই দৃশ্য যদি আমি আপনার মাধ্যমে যদি দর্শকদের ক্যামেরায় দেখাতে পারি, আপনি তাহলে অনুমান করতে পারবেন যে রংপুর নগরীর যে সালেক পাম্পটি আছে সেই সালেক পাম্পটিতে ঠিক ভোর থেকেই কিন্তু এভাবে অসংখ্য, অর্থাৎ আমরা অনুমান করলাম যেটা প্রায় 1,500-এরও বেশি এখন পর্যন্ত মোটর সাইকেল একেবারে সালেক পাম্প থেকে শুরু করে এটি গড়িয়েছে একেবারে সালেক মার্কেট অবধি, অর্থাৎ প্রায় হাফ কিলোমিটারেরও কাছাকাছি সময় এ পর্যন্ত এখানে কিন্তু এভাবে এই বাইকগুলো দাঁড়িয়ে আছে। তাহলে আপনি অনুমান করতে পারছেন যে এই যে একটা কথা বলা হচ্ছিল যে দাম বাড়ানোর সাথে সাথে এই বাইকার বা অন্যান্য তেল বা জ্বালানি তেল নেবার যে একটু প্রবণতাটা কমে যাবে, সেটি কিন্তু আসলে এই দৃশ্যে অনুমান হয় না। যে তথ্যটি দিতে চাই যে এখানে বেলা 12টায় শুরু হবে এই দেয়া, এবং সে কারণে কিন্তু ভোর থেকেই এই যে চেষ্টা চলছে এবং যেটা বারবার বলা হচ্ছে এই কারণে যেটি হচ্ছে যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মানুষের। সরকারি বেসরকারি যারা চাকুরিজীবী আছেন বা ব্যবসায়ী আছেন তারা ভোর থেকে শুধু যদি পেট্রোলই সংগ্রহ করেন বা জ্বালানি তেলে সংগ্রহ করেন তাহলে বাকি কাজটা করবেন তারা কখন? সেজন্য বারবার জ্বালানি বিশেষজ্ঞদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে যদি ভোরে এবং সন্ধ্যার পরে যদি এই টাইমটা করা হয় এই জ্বালানি তেলটি দেওয়ার, সেটি একটি দাবি যেমন আছে। আরেকটি বিষয় তো আছে যে প্রান্তিক পর্যায়ে অর্থাৎ এই বাইকগুলোতে নিয়ে বা অন্যভাবে সংগ্রহ করে কিছু মজুদ করে তুলবার প্রান্তিক পর্যায়ে একটি অভিযোগ আছে, সে বিষয়ে মনিটরিং করা দরকার। আরেকটি সব থেকে বড় যে মনিটরিং করা দরকার, পাম্পগুলোতে এখন কিন্তু ওজনে কম দেয়া হচ্ছে, সেটিও মনিটরিং করা দরকার। সব মিলে নজরদারি বাড়ানো না গেলে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পে যদি পেট্রোলের বন্দোবস্ত না করা হয় অর্থাৎ জ্বালানির বন্দোবস্ত না করা হয় তাহলে সরবরাহ চেইন কখনো স্বাভাবিক হবে না বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ মাজহার। শেষ দিনে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার বিকেলে শেষ দিনের সাক্ষাৎকার শুরু হয়ে ভোর 3:45 পর্যন্ত চলে। এ সময় মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে দেশ ও নারী অগ্রযাত্রায় নিজ নিজ পরিকল্পনা জানতে চান। আর মনোনয়ন প্রত্যাশীরা জানান, যোগ্যদের মনোনয়ন দেওয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। ভোর 3:45 গুলশানের বিএনপি কার্যালয়ে তখনও চলে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। কারণ যাচাই বাছাইয়ের ছিল শেষ দিন। শনিবার বিকেলে শুরু হওয়া সাক্ষাৎকার পর্ব রোববার ভোরে শেষ করে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে কার্যালয় থেকে বের হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের সদস্যরা। সবার কথা শুনলাম, এখন 9টার মধ্যে 35 করতেই বলতো, এটা তো বিরাট কাজ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা শনিবার সাক্ষাৎকার দেন। জানান, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। তবে বিতর্কিত কিংবা 5 আগস্টের পর বিএনপিতে যোগদানকারীদের মনোনয়ন না দেওয়ার আহ্বান ছিল তাদের কণ্ঠে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন, ব্যক্তি ইমেজ
জনসম্পৃক্ত থেকে যারা রাজনীতি করেছেন সেই সকল নারী নেত্রীদেরকে মূল্যায়ন করবে বলে আমরা ওনার সাক্ষাৎকার থেকে আমরা উপনীত হয়েছি। একটা কোয়ালিটিও যদি পাওয়া যায় যেটা আর 10 জনের মধ্যে নেই, যেটা হলে পার্লামেন্ট আরও শক্তিশালী হবে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে তারা সংসদে নিয়ে আসার একটা প্রচেষ্টা করবে আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রীর সবার চাইতে তার বেশি ধৈর্য, এবং তিনি যে ধরনের তার ধৈর্যের মাধ্যমে সবার সাথে যেই আন্তরিকতা দেখিয়েছেন, আমরা আসলেই খুবই খুশি। মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে দেশ ও নারীর অগ্রযাত্রায় ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। মনোনয়নের বিষয়েও পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করেছে দলটি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, নমিনেশনের বিষয়েও আমরা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করে আমরা মনোনয়ন ঠিক করতেছি। 36 আসনে বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন তালিকা ঘোষণা করবে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। হজ যাত্রার দ্বিতীয় দিনে সৌদি আরবের উদ্দেশ্যে এখন পর্যন্ত 4টি ফ্লাইটে 1600 যাত্রী ঢাকা ছেড়ে গেছে। রোববার মোট 14টি ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা। রওনা দিবেন 5756 জন হজ যাত্রী। ক্যাম্পে অবস্থান নিয়ে ইমিগ্রেশন সহ সকল কার্যক্রম সম্পন্ন করে ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন তারা। অন্যান্য বছরের তুলনায় এবার হজ ব্যবস্থাপনায় ভোগান্তি কম বলছেন হজ যাত্রীরা। তবে হজ ক্যাম্পের খাবার এবং মশার উপদ্রবে কিছুটা বিরক্ত মুসল্লিরা। আগামী 21 মে পর্যন্ত হজ ফ্লাইট কার্যক্রম চলবে। এবার ৭৮,৫০০ হজ যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। হাজি ক্যাম্পের মেইন একটা সমস্যা আমাদের নজরে আসছে, সেটা হলো মশা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর আমাদের এই বিনীত অনুরোধ, মশার বিষয়ে একটু সবাই সচেতন হয়। এখানে এসে কোনো সমস্যা এখনো অনুভব করিনি এবং আশা করছি যে কোনো সমস্যা আমাদের হবে না ইনশাল্লাহ। আশকোনা হজ ক্যাম্পে যাব, সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। ফয়সাল, প্রথম দিনের যে হজ যাত্রা সেটি নির্বিঘ্নেই সম্পন্ন করা গেছে এবং ব্যবস্থাপনা নিয়ে বেশিরভাগ হাজিরাই সন্তুষ্টির কথা জানিয়েছেন। ভিসা বা ফ্লাইট সংক্রান্ত কোনো জটিলতায় পড়েছেন কিনা কোনো যাত্রী একটু জানাবেন। বৃষ্টি, এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ কিংবা কোনো এ বিষয়ে কেউ আমাদের কাছে এখন পর্যন্ত তেমন কোনো কিছুই বলেননি। আর আমরা হজ অফিস কর্তৃপক্ষের মাধ্যমে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত যে ৭৮,৫০০ জন হজ যাত্রী এবার সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে, তাদের প্রত্যেকেরই ভিসা কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অর্থাৎ প্রায় সকল হাজি এখন পর্যন্ত তাদের ভিসা নিশ্চিত হয়েছে। এখন মূলত তাদের যে ফ্লাইট কার্যক্রম, অর্থাৎ তাদের যে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাওয়া, সেই কার্যক্রম চলছে দ্বিতীয় দিনের পর্যায়ে। এবং দ্বিতীয় দিনে এখন পর্যন্ত প্রায় 4টি ফ্লাইট ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এই 4টি ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় 1600 জন হাজি তারা বাংলাদেশ ছেড়ে গেছেন। এবং আরও যে সকল ফ্লাইটের বাকি যাত্রীরা রয়েছেন, প্রায় 10টি ফ্লাইট এখনও বাকি। সেই 10টি ফ্লাইটের যাত্রীরা ইতিমধ্যে হজ ক্যাম্পে এসে পৌঁছেছেন এবং তাদের ভিসা সংক্রান্ত কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত যে সকল জটিলতা, যে সকল কার্যক্রম রয়েছে, সেই সকল কার্যক্রম তারা পরিচালনা করছেন। আমার পাশে দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে সকল হাজি একে একে তারা ইমিগ্রেশন সেন্টারে ঢুকছেন এবং সেখানে তাদের যে পরবর্তী কার্যক্রম ইমিগ্রেশনের, সেই কার্যক্রমগুলো সমাধান করেই তারা এখান থেকে সরকারি ব্যবস্থাপনায় তাদেরকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে তারা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দৃষ্টি, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য ফয়সাল। হামের উপসর্গ নিয়ে আজও রাজশাহীতে এক শিশু মারা গেছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে 10 জন ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 26 জন। আর এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 2 শতাধিক। এদিকে আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, খুলনা বিভাগে ক্রমেই হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই ছোঁয়াচে রোগটি উপসর্গ নিয়ে শিশুরা প্রাণ হারাচ্ছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। তবে ধারণ ক্ষমতার তুলনায় রোগীর চাপ বেশি হওয়ায় পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 4 শিশুর মৃত্যুর খবর জানা যায়। আক্রান্ত হয় 20,000-এর বেশি। পরিস্থিতিতে দেশের 30টি উপজেলা ও 4 সিটি কর্পোরেশনে টিকাদান কর্মসূচি চলছে। হার্ড ইমিউনিটি নিশ্চিতে ভ্যাকসিনেশনের পরিধি বৃদ্ধির উপরে গুরুত্ব দিচ্ছে সরকার। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোনো এলাকার
95% শিশুকে টিকার আওতায় আনা গেলে ছোঁয়াচে রোগ থেকে সুরক্ষিত থাকবে এই জনপদ এবং এটাই হার্ড ইমিউনিটি। ঢাকা এবং ঢাকার বাইরে হামের প্রকোপ এবং হাসপাতালগুলোর কি অবস্থা সেটি জানানোর জন্য সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছি রাজধানীতে, সহকর্মী তানজিম শাফিন মহাখালীতে অবস্থান করছেন এই মুহূর্তে। শাফিন, যদি শুনতে পেয়ে থাকেন জানাবেন। প্রতিদিনই হাম আক্রান্ত রোগীর কথা আমরা বলছি, খুব সম্ভবত আপনি মহাখালীর ডিএনসিসি যেই হাসপাতালটি আছে সেখানে আছেন এবং এখানে তো বলা চলে যে হামে আক্রান্ত যারা তারাই বেশি ভর্তি হচ্ছে, অন্যান্য জায়গা থেকেও সেখানে ভর্তি হচ্ছে। আজ কতজন নতুন করে রোগী ভর্তি হলো এবং সার্বিক চিকিৎসা ব্যবস্থা কেমন দেখলেন? বৃষ্টি, একেবারে আপনি যে কথাটাই বলছিলেন, মহাখালীর ডেডিকেটেড এই হাসপাতালটিতে বিশেষায়িতভাবে সংক্রামক যে রোগগুলো রয়েছে সেগুলোর চিকিৎসা দেওয়া হয়, অথবা যখন যে রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেটিকে কেন্দ্র করে আইসিইউ সহ বিশেষ সেবা প্রস্তুত করা হয়। তো গত মে মাসের মাঝামাঝি সময় থেকে আমরা সারা দেশে হামের প্রকোপ বাড়তে দেখি এবং এখনো পর্যন্ত শিশুদের যেই প্রাণহানি সেটি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। আপনি যে কথাটি বলছিলেন যে মহাখালীর এই ডেডিকেটেড হাসপাতালে যারা আসছেন তাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসছেন, যেহেতু ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় আইসিইউ সহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জামের সংকট থাকতে পারে। কিছু ক্ষেত্রে আইসিইউ খুবই জরুরি হয়ে পড়ে এবং ঝুঁকি নেওয়া যায় না, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তো সে সকল ক্ষেত্রে চিকিৎসকরা রেফার করে দেন এবং পরবর্তীতে মহাখালীর এই ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল দেওয়া হয়। এখানে 50টি আইসিইউ প্রস্তুত রয়েছে, এছাড়া প্রায় 1000 শয্যার মতো প্রস্তুত রয়েছে। তবে এখনো পর্যন্ত এখানে ভর্তি রোগীর মোট সংখ্যাটি 450 কিছু বেশি। তবে গত 24 ঘন্টায়, যেটি জানতে চেয়েছিলেন বৃষ্টি, গত 24 ঘন্টায় 111 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডিসচার্জ হয়েছেন 81 জন। অর্থাৎ এখন যে বিষয়টি দেখা যাচ্ছে যে এখানে সুচিকিৎসার ফলে এবং সকল চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত থাকার ফলে চিকিৎসকদের ব্যবস্থাপনায় খুব দ্রুতই রোগীরা এখান থেকে সেরে উঠতে পারছেন। তবে যেটি উদ্বেগের বিষয় যে শিশুদের মধ্যে রোগটির ছড়ানো বিষয়টি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা দেখেছি যে এখানে আমি গত সপ্তাহেও এসেছিলাম, তখন যেই মাকে দেখেছি তার এক সন্তান নিয়ে বসেছিলেন, আজকে তিনি তার আরেক সন্তান নিয়ে এখানে আসলে বসে আছেন। তো তার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি এর আগের সপ্তাহে আপনার একজন শিশু হামাক্রান্ত ছিল, এই সপ্তাহে আরেকজন, কিভাবে ছড়ালো, চিকিৎসকরা কি বলছেন? বলছিল যে ওরে বাসায় নিয়ে আলাদা রাখতে, কিন্তু রুম আমাদের একটা, এই জন্য মানে আলাদা রাখা সম্ভব ছিল না। তো যেদিন ওরে নিয়েছি সেদিন রাত থেকেই আবার ও অসুস্থ হয়ে পড়ছে, তো ওকে আবার নিয়ে আসছে এখানে। শুনছিলেন যে চিকিৎসকরা বারবারই আইসোলেশনের যে পরামর্শ সেটি দিচ্ছেন, তবে সেটি অনেক ক্ষেত্রেই অভিভাবকদের জন্য সম্ভবপর হচ্ছে না। সেসব ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে সহোদররা যারা রয়েছেন, এক ভাই বা এক বোন আক্রান্ত হলে অন্য সহোদররা কিংবা বন্ধুদের মধ্যেও এটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে যারা টিকা নিয়েছেন 2টি অন্তত এবং বুস্টার ডোজ সহ 3টি টিকা যারা গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ছড়ানোর সংখ্যা অনেকটাই কম, প্রায় 90% পর্যন্ত ছড়ানোর সংখ্যা কমে যায় এমনটা চিকিৎসকরা বলছেন। এবং টিকাদান কর্মসূচি আজকে রাজধানী ঢাকায় বন্ধ আছে, আগামীকাল থেকে সেটি আবারও পুনরায় শুরু হবে। সারা দেশে পুনরায় শুরু হবে এটি, যেহেতু আমরা বলে আসছি সকাল থেকে। অনেক ধন্যবাদ, বিস্তারিত আপনি জানাচ্ছিলেন শাফিন। আমরা এবারে একটু রাজশাহীতে যাব। সহকর্মী তারেক মাহমুদ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমাদের জন্য। সকালেই দেখলাম যে আরও একজন শিশু মৃত্যুবরণ করেছে রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে। তারেক, সার্বিক পরিস্থিতি বা চিত্র কেমন দেখছেন? এবং যেহেতু এটি ছোঁয়াচে সংক্রামক রোগ, বেশ কিছু শিশু বারবার আক্রান্ত হয়ে যাচ্ছে, একই ঘরে সহোদর থাকলে তারাও আক্রান্ত হচ্ছে, চিকিৎসকরা সেক্ষেত্রে কিভাবে চিকিৎসা দিচ্ছে? বৃষ্টি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু পরিবর্তন এসেছে। আমি মেডিকেলে কিন্তু তেমনটি দেখতে পেয়েছি এবং আজকে একজন এবং সব মিলিয়ে এই মৌসুমে 52 জন কিন্তু হামের সাসপেক্টেড রোগী তারা মৃত্যুবরণ করছে। চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে এই আইসোলেশন ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডগুলোতে এখন পর্যন্ত অক্সিজেনের যে অতিরিক্ত লাইন সেটা নিশ্চিত করা হয়েছে এবং এই আইসোলেশনের ওয়ার্ডের যে হামের রোগীরা যে ওয়ার্ডগুলোতে রয়েছে সেখানে এখন পর্যন্ত ওষুধের কোনো সংকট নেই। বলা যায় যে এই বিষয়গুলো মাথায় নিয়ে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভর্তির সুস্থতার হার অনেকটা বেশি গত কয়েকদিনের থেকে এবং গত কয়েকদিন আগেও কিন্তু মৃত্যুর হার অনেকটা কম ছিল। তবে গত 3-4 দিন থেকে কিন্তু প্রতিদিনই 2-1 কিন্তু মৃত্যুবরণ করছে আবারও।
এবং এদের মধ্যে রাজশাহীর যে পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ সেখানকার রোগী সব থেকে কিন্তু বেশি। চিকিৎসকরা যেমনটি পরামর্শ দিচ্ছেন যে 6 মাসের ওপরে বয়স হলে হাম ক্যাম্পেইনের মাধ্যমে অবশ্যই টিকা সম্পন্ন করতে হবে, আর 9 মাসের ওপরে হলে তাদের টিকা দেওয়া না হলে তাদেরকে অবশ্যই টিকা দিতে হবে। এছাড়া রোগ প্রতিরোধের ক্ষেত্রে প্রত্যেকটি শিশুর যেন মায়ের বুকের দুধ এবং পুষ্টিকর খাবার সেগুলো নিশ্চিত করতে হবে। এবং যেখানে মানুষজনের উপস্থিতি বেশি, বাজার হাট থেকে শুরু করে মানুষজনের উপস্থিতি যেখানে বেশি, জনাকীর্ণ স্থানে এই ছোট বাচ্চাদের আসলে নিয়ে যাওয়া যাবে না। এবং হামের কোনো উপসর্গ দেখা মাত্রই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখাতে হবে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি যতটুকু দেখছি যে এর আগের থেকে কিন্তু হামের ওয়ার্ডগুলোতে, আইসোলেশন ওয়ার্ডগুলোতে চিকিৎসা ব্যবস্থার অনেকটা পরিবর্তন করা হয়েছে এবং নতুনভাবে আইসিইউতে কিন্তু 6টি বেডও সংযুক্ত করা হয়েছে। অক্সিজেনের যে নতুন নতুন লাইন সেগুলো সংযোগ করা হয়েছে। বৃষ্টি, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য তারেক। যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। জানান যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করে না ইরান, কারণ যে কোনো মুহূর্তেই পুনরায় আগ্রাসন চালাতে পারে দেশটি, আর সেটি প্রতিরোধে সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী। তিনি আরও বলেন, অজ্ঞতা আর বিচক্ষণতার অভাবের কারণেই ইরানি বন্দরগুলোর উপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, আর ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত থেকে পিছু না হটলে হরমুজ প্রণালীতে সীমিত রাখা হবে জাহাজ চলাচল। কালিবাফ আরও বলেন, মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর কার্যকলাপের উপরে নির্ভর করবে ইরান ও লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ। যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী আলোচনার দিনক্ষণ অনিশ্চিত হলেও দেশজুড়ে কঠোর নিরাপত্তা জারি করেছে পাকিস্তান প্রশাসন। নিশ্ছিদ্র সুরক্ষার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ইসলামাবাদকে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নিষিদ্ধ করা হয়েছে ভারী ট্রাক চলাচল। সাময়িকভাবে শনিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রধান বাস টার্মিনাল, যে সিদ্ধান্ত 26 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। গোপনীয়তার লক্ষ্যে প্রথম আলোচনার পর ব্যাপক কড়াকড়ি আরোপিত হয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলোর উপর। স্পর্শকাতর সংবাদ প্রচারে বিশেষ অনুমতিও নিতে হচ্ছে। এদিকে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ইরান ফের আলোচনার কথা শোনা গেলেও তা নাকচ করে দিয়েছে তেহরান। ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। এ তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন। জানা গেছে বর্তমানে লোহিত সাগরে নোঙর করেছে বিশ্বের সর্ববৃহৎ রণতরীটি। জেরাল্ড ফোর্ডের পাশাপাশি মোতায়েন করা হয়েছে দুটি মার্কিন ডেস্ট্রয়ার, ইউএসএস মাহান ও ইউএসএস উইনস্টন চার্চিল। অগ্নিকাণ্ডের শিকার হয় মেরামতের জন্য 1 মাসেরও বেশি সময় ধরে ভূমধ্যসাগরে অবস্থান করছিল বিমানবাহীর এই রণতরীটি, আর সংস্কার কাজ শেষে আবারও ফিরিয়ে নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির মেয়াদ না বাড়লে সম্ভাব্য হামলায় ব্যবহৃত হবে রণতরীটি, এমনটাও বলা হয়েছে ওই প্রতিবেদনে।